আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প অবরুদ্ধ নিশীথ, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন তেজস্মিতা মুর্তজা, ভিডিও এডিটিং করেছেন জে.আর. জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প অবরুদ্ধ নিশীথ। জয়ের ভেতরে কি হচ্ছে? আশ্চর্য এক ধরনের ব্যাপার। সে অন্তর পেছনেই দাঁড়িয়েছিল। তার ভেতরে কি এক অদ্ভুত অনুভূতি চলছে। হনহন করে বেরিয়ে গেল গেট দিয়ে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা চুরুট ধরালো। ছোট বাচ্চার মতো করে চোয়ালটা খাটিয়ার উপর ঠেকিয়ে উদাস বাচ্চার মতো চেয়ে থাকে অন্তু আব্বুর দিকে। আব্বুর ঠোঁট দুটো হাসছে যেন। লোকে দেখলে আরেকবার মেলাতে পারবে অন্তুর সুশ্রী নাকটা আমজাদ সাহেবের কাছে পাওয়া। অন্তর চোখের কোণা পেরিয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে খাটিয়ার উপর পড়ে। কিন্তু অন্তু স্থির চোখে চেয়ে আছে আব্বুর মুখের দিকে। শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পাবে না ওই অভিজাত মুখখানা। আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না। আর কখনো ধমকে বলবে রাতে খেয়ে তারপর ঘুমাবে। অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটিয়ার ওপর থেকে মাটিতে। পড়ে রইল ওভাবেই। তার জন্য অপেক্ষা করার নয়। লোকজন অন্তুর চেতনাহীনতার মাঝেই অন্তুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতরে সরিয়ে নিয়ে গেল। খাটিয়ার এক পাশ হামজা ধরে, অপর দুপাশ অন্তুর চাচাতো ভাইরা। আরেকটা অন্তিকের জন্য খালি। অন্তিক বাথরুমে ঢোকেছে, বের হবার নাম নেই। মুখ বিধ্বস্ত, চোখ লাল ফোলা। টুপি পরতে পরতে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে। খাটিয়ার এক পাশ হামজা ধরেছে, তাতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না ছেলেটা। আমজাদ সাহেব বলতেন, ছাগল জবাই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর যায় আসে না। লোকে বলে আজ মরলে কাল দুদিন। আমজাদ সাহেবকে ছাড়া মাঝে দুদিন কেটে গেছে। অন্তুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর স্যালাইন দেয়া হয়েছিল। সে দুটো দিন প্রায় অবিরাম অচেতন। এর মাঝে খাওয়া দাওয়া নেই। পাগলামি থামাতে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে শুধু ওষুধ এবং পানির ওপর দুটো দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে, চোখের পাতা ফোলা, ঠোঁটের চামড়া শুকনো, ত্বক ফ্যাকাশে। অন্তকে দেখে লাগছিল বহুদিন কোনো কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠে এসেছে। প্যারালাইজড রোগীর মতো উদ্দীপনহীন শরীর। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকল। কিছু মনে পড়ছে না। সব মনে পড়ছে, কিন্তু সেসব কেমন যেন জটলা বাঁধা, ঝাপসা। কুণ্ডলির মতো মস্তিষ্কে জট পাকিয়ে আছে। স্পষ্ট হতে সময় লাগল। আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে বমি করে ফেলল অন্তু। বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে এক রত্তি জোর নেই উঠে বসার মতো। বমি হবার পর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে। ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠেছিল অন্তুর নির্জীব অবস্থা দেখে। দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনল অন্তিক। পালস রেট নেই বলা চলে, কোনো রকম বিট করছিল। অন্তু চোখের মনি ঘুরিয়ে দেখল ডাক্তারকে, আর নজর ফেরালো না। চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন। কেমন লাগছে তোমার? কোনো রকম ভ্রম দেখছো চোখে? কিছু খেয়েছ? দেখো, তুমি শিক্ষিত মেয়ে। পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মাঝে মৃত্যু সবচেয়ে ওপরে রয়েছে, যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, যা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু... ডাক্তার থামলেন। অন্তু প্রতিক্রিয়াহীন। কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখ মুখে। বেশ কিছুক্ষণ ওভাবেই নিশ্চুপ থেকে হঠাৎই বলল, ডাক্তার কাকা। হ্যাঁ মা, দুটো ঘুমের ওষুধ দেবেন আমায়? ডাক্তার অন্তুর মুখের সেই কাতরতা দেখে আতকে উঠলেন। অপার্থিব কাকুতি, যেন কোনো মৃতর ডাক। না রে মা, আর না। যে পরিমাণ ঘুমের ইঞ্জেকশন আজ দুদিন দিয়েছি, তোমার শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট। এখন তুমি উঠবে, কিছু খাবে, এরপর আমি কিছু ওষুধ দেব, সেগুলো খাবে। সুস্থ হওয়া লাগবে তোমার, বুঝছ? অন্ত আচমকা কি করল? হুড়মুড়িয়ে উঠে ডাক্তারের পা জড়িয়ে ধরল। ডাক্তার কাকা, দিন, দুটো ঘুমের ওষুধ দিন। শুনুন কাকা, আমি চুপচাপ শুয়ে আছে জন্য আপনারা বুঝতে পারছেন না। ওই যে ওইখানে বিছানার ওখানে এসে আব্বুর বসার কথা এখন। আমি অসুস্থ, আব্বু এসে ওইখানে বসে থাকার কথা। বসছে না, দেখেছেন? ডাক্তার কাকা, দিন, দুটো ঘুমের ওষুধ দিন কাকা। কাকা, আমার উপরে এইটুকু দয়া করুন। অন্তকে ছাড়ানো যাচ্ছিল না। ডাক্তার সাহেব দীর্ঘশ্বাস ফেলে অন্তুর ফুপুকে বললেন, ওকে সামলান। ট্রমা নিতে পারছে না। ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে বুঝতেই পারছি না। আমজাদ ভাই যে করলেন মেয়েটার সাথে। ডাক্তার বুঝলেন অন্তু বেশিক্ষণ এই অবস্থায় চেতনা ধরে রাখতে পারবে না। মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো এদিক ওদিক তাকায় আর শুয়ে পড়ে। শুয়ে ঠিক গলা কাটা মুরগির মতো ছটপট করে। আবার উঠে বসে বুকের মাঝে আঙুল চেপে ধরে মালিশ করে বারবার। হাঁ করে শ্বাস নিয়ে আবার মাথার চুল টেনে ধরে। এদিক ওদিক তাকায়। কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে আছে, পড়ছে না। দাঁত চেপে বুক চেপে ধরে।
আবার নিঃশব্দে ডুকরে উঠে মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। মাথা তুলে বলে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন, আমায় ঘুম পাড়ানোর ওষুধ দিন, আমায় দুটো ঘুমের ওষুধ দিন, আপনার কাছে অনুরোধ করছি কাকা। হাত জোর করে অন্তু। ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কি করলেন বুঝতে পারছি না। এই পাগলিকে রেখে খোদা তাকে টান দিলেন কেন? ধৈর্য ধরো তুমি আম্মা। অন্তু অনেকক্ষণ এরকম চামড়া ছেলা পশুর মতো তর্পে একসময় ক্লান্ত হয়ে পড়ে। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে। সামনের দেয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। আজ 29শে নভেম্বর 2014। তার বিয়ে হয়েছে 26শে নভেম্বর 2014। অন্তু অপার্থিব দৃষ্টি মেলে তাকিয়ে রইল দিনপঞ্জিকার দিকে। ডাক্তার সাহেব বিস্মিত চোখে দেখলেন অন্তুকে। তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তু নিজের একাধিক সত্তার উপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসেছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজেই নিজের ভয়াবহতা বুঝতে পারছে, আবার ভয়াবহতার ওপর কাবুও রয়েছে। অর্থাৎ তার নিজ নিয়ন্ত্রিত একাধিক মানসিকতা তার ভেতরে যায় না পেয়েছে। অন্তু চট করে নিজেকে শান্ত করে তুলেছে। এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে। চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটুসহ পুরো শরীর দুলছে রকিং চেয়ারের মতো। তার ঘুম পাচ্ছে খুব, ঘোর লেগে আসছে। ক্ষুধা লাগেনি, তবে অল্প পানি পিপাসা পেয়েছিল। ডাক্তার চলে গেলেন, ঘর ফাঁকা হয়ে এলো। অন্তু টের পেল আব্বু হেসে পাশে বসেছে। অন্তু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো স্বার্থপর আব্বু? আমজাদ সাহেব মৃদু হাসলেন। আমি ভালো আছি, তোকেও ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব। অন্তু ফুপুকে ডেকে বলে, আমার জন্য খাবার নিয়ে আসুন তো, আর পানি আনবেন বেশি করে, গলা শুকিয়ে আসছে খুব। আব্বুর উদ্দেশ্যে হাসল। এবার খুশি? আমজাদ সাহেব জবাব দেন না, চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে। অন্তু গপাগপ খেলো অনেকটা খাবার। বমি হবে বোঝা যাচ্ছে, তবু খেলো। খেতে খেতে জিজ্ঞেস করলো আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? আমজাদ সাহেব মাথা নাড়েন। ওহো, তুই কুটিল হয়ে গেছিস, আর এই কুটিলতা তোকে অনেক কিছু দেবে, বুঝলি অন্তু? গন্তব্যে পৌঁছাতে অত স্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগুড় পাগল আর জটিল হতে হয়। প্রথম কথাটা আব্বুর মতো লাগলো না। আব্বু এরকম কথা বলতো না, অন্তু বলে এমন কথা। তবে শেষের কথাটা আব্বুর হতে পারে। অন্তু খাবারের লোকমা মুখে তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশেই দেয়াল ঘেঁষে। অন্তু টের পায় তার আর যন্ত্রণা হচ্ছে না বুকে, একটুও কষ্ট লাগছে না। একদম স্বাভাবিক, সুখী লাগছে নিজেকে। হ্যাঁ, অবশ্যই একটু অস্বাভাবিক লাগছে সবটা। চারপাশটা মোটেই স্বাভাবিক নয়, অদ্ভুত। লতিফের কেবিন নং 4। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি। আসমাও জিজ্ঞেস করেনি কিছু। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত 8টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার আর্মস্লিং বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করল। মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সবসময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝারই তার স্বামীর এই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন? এবার কি বুঝতে পারছেন কিছু? ওই দুই শুয়োরের বাচ্চা মানুষের বাচ্চাই না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে কিন্তু আপনার। পাটওয়ারি বাড়িকে ফোকলা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র ওই বাড়ির 3 বেটার কবর খুঁড়ব বলে। আব্বা আসতে চাইছিল, পরে টরে এসে দেখে যাবে। আপনার কোনো খরচাপাতি দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দিই, আর আমার হিসেব আমি পুলিশ দিয়ে না নিজে মেটাবো। তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চায়, দেরি কেন? কিছু হিসেবে বাকি আছে। এখনই দুইজনকে উড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়ায় আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলতেছে। সে কি চাচ্ছে বা কারণ বুঝতে পারছি না, কিন্তু কিছু করারও নেই তার উপর দিয়ে। আর হারামজাদা দুইটা আরও খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন আমার রক্তের বদলা আমি ওদের থেকে না তুলব, আজরাইলও আমার মারতে পারবে না। মাঝার আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হলো মাঝার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা, কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তা বিশ্বাসই হচ্ছিল না। সংশয় কাটাতে স্বামীকে জিজ্ঞেস করে, তোমাকে আসলে মারছে কে? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরের নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যাচ্ছে। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিংয়ের গা বেয়ে বেয়ে। হামজা এসে দাঁড়ালো পাশে। কাঁচের বাটি ভর্তি করে কাঠবাদাম, পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কাজু বাদাম খেলে গা চুলকায়, অ্যালার্জি আছে তার। তবু খাওয়া বাদ দেওয়া যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পড়ল। হামজা এসে দাঁড়ানোর পরেও কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অম্লের মতো, তা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবি। ওয়াহ ওয়াহ, কবি কবি মেজাজ, কবির নেই তো লজ্জা লাজ। আমার কবিতাটা কেমন হইল কও? হামজা হাসল। কথার লাইন কাটছিস তাই নাকি? তাইলে তো বড় দুর্দিন চলে আসছে আমার। হ্যাঁ, আজকাল মাঘি মানুষের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছি। মেজাজ খারাপ করা কথা না বলে বাড়ি যাও। তাকা তো আমার দিকে। জয় তাকালো, হেসেও ফেললো হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুতুরে শোনায়। হেসে বলল, কি বোঝাইতে যাচ্ছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয় আর নারী কুচক্রী।
নারীর কুচক্র অমলের চেয়েও বেশি ক্ষয়সাধক। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। জয়কে ক্ষয়ও করা যায়, জেনে ভাল লাগলো। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি তাই অধপতনটা তোর। মাছি তাড়ানোর মতো হাত নাড়ায় জয়। হামজা ভাই জিন্দাবাদ। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস তো সেই মাটি দিয়েছ জমিন, অর্থাৎ তোর বাপ। কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছে কিন্তু আমি তোকে। তোর চেয়ে তোকে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়, আওয়াজহীন হাসে। তোমার লেখা বই, তা হোক বা না হোক, শয়তানি কালামের বই আমি, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পুরনো কথা কি, আমি স্বার্থপর একথা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। জয় কাজু বাদাম চিবোচ্ছে। খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যেই অভিযোগ হয় তোর আমার উপর, তাই না? অভিযোগ ওসব সস্তা লোকেদের হয়। আমি হাইফাই ভিআইপি মানুষ, ওসব ছোটলোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত, তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো? কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপের অনুভূতির আশা রাখি না কারোর কাছে। অদ্ভুত এক সম্পর্ক, বর্ণনা করা যায় না তোমার আমার প্যাচ। না আমি তোমায় ভালোবাসি, না তুমি আমায়। তবুও দূরত্ব সয় না, জটিল কেস, ঠিক বলিনি? হাত উপরে তুলে আর মোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের জ্যাকেটের চেন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলি দিই ছাদ থেকে? এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভ্রু কুচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য একটা 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে বলে, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয়। সংখ্যার আগে বসাবি তো ওটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসালে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগরে দেওয়ার মতো হেসে ওঠে। এসব কাব্যিক কথা রাখো, ভালোবাসা আবেগী অনুভূতি। আবেগের সাথে জয় কোনো আপোষ নেই। মেয়েলোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং এলস। জয়ের কথা কানে গেল না যেন। আচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যেস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যেস নেই, তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে, তুই ফিরে এসেছিস, তা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাইনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয় তা সহ্য করতে পারি না আমি। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেওয়ার মালিক সে। তোকে গড়েছি আমি। ভাঙার হলে, আঘাত করার হলে তা করব শুধুই আমি। তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার। বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি চলবে, কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেব, কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুড়ে গলা জড়িয়ে ধরল হামজার। তুমি তো দেখতেছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই, অরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। সান্ত্বনা আশা করছো আমার কাছে? করতেছি না, যা তুমি দেবে না সেই আশা করব কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা বোঝই তো, আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হলেই সব ওকে। ওহ, তোমার তো ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বালবিয়াইত্তা ব্যাচেলার পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যা হাসি সবার ঠোঁটে মানায় না, বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপ হাসি ছাড়া হাসিই মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ অনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে গেলে চলে যাবে, আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না, সম্পর্কের সততা দরকার, একমাত্র সততা। তার আর হামজার সম্পর্কের বিশেষত্বই এটা। দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই, যা মনে তাই মুখে, বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানেই দুজন অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারো হতেই পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের ওপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেয়। মানুষের ভেতরে আবার বিবেক নামক এক চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় দিলেই ওই শালা কুরকুর করে ওঠে, আর সেখান থেকেই এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। এজন্য বুদ্ধিমান পাপীরা থামে না, একাধারে অবিরত পাপ করে যায়, বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। জয় হাসল। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো? বিবেকানন্দ নাচছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ভালো। বস, বহুদিন পর তোর নামে জাস্ট এক পেগ মারব। তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি? সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে।
হামজা চোখ খিঁচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণত মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে। কিন্তু কোনো আঘাত পেলেই সেই মায়া বিষ হিসাবে প্রকট হয়। এজন্যই ওই জাতের থেকে সাবধানের মার নেই। গলা জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হওয়ার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে। তোমার কি চড়ে গেছে? আমার চড়েনি, তবে আর একবার এমন পেট বানানো বাটপাড়ি হাসি হাসলে কান সারার নিচে এমন একটা মারব তোর চড়ে যাবে। হাসি যখন আসছে না, মাথা ভার লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা। নাটক করছিস কেন? জয় ঠোঁটে আঙুল চাপল। ওকে, চুপ করলাম। হাসি পেলে অনুমতি নিয়ে হাসব। সরি। কাল রাতে মাঝার গেছিল লতিফের কাছে। আগামীকাল তোকেও একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কয়েকদিনের। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেব। ঢাকা যাবি? জয় নিঃশব্দে হাসল। জয়ের মতো আজগুবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসল। আমি তোর শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে কোনোদিন দণ্ড ওঠায়নি, কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়। আমি তোকে ভালোটালো বাসি না। বাসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে, ইট গামলায় ইট বানাইয়া চৌদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ভিতরে পুড়িয়া সারা, মাটি হইয়া যায় অঙ্গারা। এখন আমি কি করি উপায়? 7 দিন পর শুক্রবার বাদ জুম্মা মসজিদে কিছু মিলাদ ও দান সাদকা দোয়া করা হলো। ততদিন অন্তুর চাচা ফুপুরা ছিলেন দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হলেন ফিরে যাওয়ার জন্য। অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। সে 7 দিনে 2-3 বেলা খাবার খেয়েছে, সেটাও উল্লেখযোগ্য হারে সামান্য। মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাসস্ট্যান্ড অবধি পৌঁছে দেওয়ার জন্য। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচে লুকোনো যায় না। একটা কালো ওড়না শরীর ও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আইজ কয়দিনে তো মেলা পাওনাদারের যাওয়া আসা দেখলাম। বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছো অন্তু? ভাই তো আর নাই। তুমি আর অন্তিক একসময় কুড়িগ্রাম আয়সো সময় করে। জমি জমা বিক্রির আর দরকার নাই। ও আমার খামার যেমনে চলতেছে চলুক। পাওনাদারের টাকা মিটমাট করে দিবানি আমি। ভাইয়ের দেনা শোধ না করে যাব কই? অন্তু সামান্য হাসল। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এই কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ছে। তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা। আমার ধারণা আপনি সেটাই করতে চাইছেন, যেটা গ্রহণ করতে শেখানো হয়নি আমাকে। কথা বেশি শিখছ? পাক না মেয়ে লোক, এক থাপ্পড়ে দাঁত ফালাই দিমু। বেলে হাজ মেয়ে লোক, কাকার সামনে কেমনে কথা কইতে শিখাইছে তোর বাপে, ওইটা আগে শুনি। অন্তু আর কথা বলল না, হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো পেরেশানি গেছে আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিন সবুর করে নেবে ওরা। ওই জমি হাসিল করে তা বিক্রি করেই বরং পাওনা মেটাবো। আবার আসবেন কাকা। বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরে কথা, সাহস ভালোই তোর। ওই চেংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিচ্ছু তো আর নাই, তবেও দেমাগ কমে নাই। ভালো বুঝা পাওনা টাকা দিতে চাইলাম, আবার দেমাগ দেখাও। আমি দেখমুনে কেমনে আমার থেকে জমি আদায় করো আর পাওনা মেটাও। হ্যাঁ, দেখমুনে আমি। অন্তু মুচকি হাসল। আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা। বয়স হয়েছে, এ বয়সে উত্তেজিত হওয়া উচিত না। সেসব আমার জিম্মা, ইনশাল্লাহ সামলে নেব। আপনার গাড়ি এসে গেছে, আবার আসবেন। আল্লাহ হাফেজ। অন্ত বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তর মাথার ব্যথাটা চিটমিচিয়ে উঠল। অন্তু ধমকে উঠল, কান্না থামাও। জোয়ার নেমেছে চোখে? কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকের আর স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে। খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কান অবধি না পৌঁছায়। অসহায়ত্ব আর চোখের পানিকে ঘৃণা করি আমি। অন্তু চেয়ারটার ওপর মাথা এলিয়ে দিয়ে চেয়ে থাকে ছাদের দিকে স্থির দৃষ্টিতে। মার্জিয়া এসে বসে। অন্তু ওভাবেই জিজ্ঞেস করে, শরীর ভালো আপনার? অন্তু। মার্জিয়ার ক্ষমাপ্রার্থী সুরের ডাকটা অন্তুর কানে পৌঁছতেই ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে, হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নই ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক, শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেওয়া, তারপর খালি ভালোবাসা আর প্রেম। আমি ছাড়িও না ধরিও না। শোনো অন্তু,
একটা কথা বলবো ভাবি? অন্ত শূন্যে দৃষ্টি মেলে উদাস স্বরে বলল, যাকে জীবিত অবস্থায় দেখেনি, মৃত্যুর পর তাকে দেখতে হায় হায় করতে করতে ছুটে যাওয়ার বিষয়টা মানুষের ভেতরে থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকের একটা। মৃতদেহ একটা ঘরের আসবাবের চেয়েও মূল্যহীন, জড়ো। তা দেখাতে ফজিলত কি? আব্বু আজও যদি এই সোফা এসে বসতো, আপনি এখানে এসে দাঁড়াতেন না আব্বুর সামনে। মার্জিয়া কেঁদে ফেলল। অন্তু কপাল চেপে ধরে বড়ই অনীহার সাথে বলল, আপনি কেন কি করেছেন তার বিচারে যাবার রুচি নেই আমার আপাতত, কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না। কিন্তু আপনি তার একমাত্র ছেলের স্ত্রী হিসাবে তাকে একবার আব্বা বলে ডাকেননি। তার নাতিকে গর্ভে ধরেছেন, সামনে গিয়ে সেই খবরটা দেননি, কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে রেখেছে। অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল, পরবর্তীতেও অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয়, অন্তত আমার সামনে। পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েচেড়ে দেখে বলছে না যে লেখা তো ডাক্তারদের মতন হয়েছে, অথচ হবি উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটফটিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়ায় অন্ধকারে। আগামীকাল সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে পারবে। অন্তু নুমে এসে ঘুমের ওষুধ খুঁজল, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ নীরবে কাটার পর অন্তু বলে, তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে, আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। অন্তিক হাসে, খুব গৃহিণী হয়ে গেছিস, কখনো জিজ্ঞেস করিসনি আমাকে কিছুই আমার ব্যাপারে? তার রুচি নেই রে। আচ্ছা, আম্মার ব্যবস্থা হলো, আর তোর? তোর কি? আমার কি? আমার বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো, এ আর কি। অন্তু হঠাৎই জিজ্ঞেস করে, পলা সাজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লাখ। মার্জিয়া তোকে স্টিমেটলি গহনা দিয়েছিল কত টাকার? 2 লাখ টাকার মতো। এছাড়াও কিছু আছে, বলছিস না। তুই শুনতে চাইছিস না। হ্যাঁ, চাওয়াটা অপ্রয়োজনীয়, আর হারানোর কিছু নেই। হারানোর থলি ভরপুর। এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শব্দ দূষণ হবে। শব্দ দূষণ? হ্যাঁ, তুই বলবি সেই আওয়াজ আমার কানে যাবে, যা সময় মতো আসেনি, যখন তোর বলার ছিল। বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছু হয়ে গেছে। এখনও এমন কিছু ঘটেনি যে উপযুক্ত সময় এসেছে। বাদ, কিছুই হয়নি। ভুল বুঝতেছিস। আচ্ছা, বুঝতে দে। তো তোকে পলাশ আজগর 2 লাখ টাকার গহনার বদলে 5 লাখ টাকা দিল। অন্তু তাচ্ছিল্যের হাসি হাসে। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের তো কোনো চিকিৎসা নেই। মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয় তার মোট মূল্যের ততটুকুই তারা মানুষের হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূল টাকা এবং সুদ সহ তাদের হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূল টাকা ও সুদের যোগফলের সমান হয়। সেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছ থেকে 2 লক্ষ টাকার জিনিস রেখে 5 লক্ষ টাকা ধরিয়ে দিল, তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে, দুঃসাহস বলা চলে। চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে, জিদ আর পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস, অন্তিক তোকে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। অন্তু, নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি। শনিবার দিবাগত রাত, প্রায় 2:30 বাজছে। লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে। তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাতে জাগে। কেবিনের দরজায় ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। লাইট জ্বালান ভাবি, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আর চেঁচাবেন না যেন ভুলেও, তাতে শব্দ দূষণ হয়। মহিলা ভয়ে জুবুথুবু হয়ে বলে, কেন আসছেন? জয় দুপাশে মাথা নাড়ল। লাইট জ্বালান। লতিফের ঘুম ভাঙল। ভয়ে শীতের রাতে ঘাম ছুটেছে বেচারার শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বলল, শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করল, পারল না। জয় পিস্তল লোড করে তাকালো। বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতেই তাই, তবে বিশেষত রাজনীতিতে বিশ্বাসঘাতকতা শুকনো খড়িতে দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করেছেন, কাল মাঝারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত, আপনি যে কারো জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাঝারের হয়ে কাজ করছেন, কয়দিন পর আপনার ছোবল মাঝারও খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব, সবার ভালোর জন্যই মারব আমি আপনাকে, মাইন্ড কইরেন না। লতিফ কিছু বলতে চাইছিল, জয় হাত নেড়ে থামায়। শুনেছি ফেরাউন মৃত্যুর দূতকে সামনে দেখে তওবা করেছিল,
আপনাদের আল্লাহ কিন্তু ওর তওবা কবুল করেন নাই। মৃত্যুকে সামনে রেখে গুনাহগার ক্ষমা পায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়, এই জলদগম্ভীর জয়কে সে দেখেনি। জয় চঞ্চল, বদমাস, সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদঘুটে রসিকতা ভরা শয়তানি হাসি, যার কথার উচ্চারণ অশুদ্ধ, মূর্খতায় পূর্ণ। আজ জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত। এই জয় বরফ শীতল পিণ্ড। পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে জাপটে ধরে কাঁপছে। জয় জিজ্ঞেস করল, ছেড়ে দেবার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয়ের নিষেধ করা কথাটাই বলে আসমা, ছেড়ে দেন, কেন মারতেছেন, ছেড়ে দেন। জয় সঙ্গে দাঁতে দাঁত চেপে এক চোখ বুজে ট্রিগার প্রেস করে, ঠিক যেমন কিশোরেরা বন্দুক হাতে পাখি তাক করে রাবার বুলেট ছোড়ে। ভীষণ মজা ফুটে ওঠে মুখে, ক্যাচ করে একটা আওয়াজ বেরোয়। আসমা খিঁচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশ ফুঁড়ে ঢুকে যায় লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফের শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে। বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে। হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে, কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। জয় মেয়েটার ঝুঁটিতে হাত নেড়ে জিজ্ঞেস করে, চলো, তুমি বলো, তোমার আব্বুর ওপর গুলি চালাবো না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব, ভেবেচিন্তে বলবে কিন্তু। গুলি চালালে কি হবে? জয় হাসল। গুলি চালানোর পর তুমি তোমার আব্বুকে 1000 ডাকলেও সে আর উত্তর দেবে না তোমার ডাকের। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতের এই পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি ট্রিগার দাবাতেই সাঁ করে একটা বুলেট ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে। দারুণ লাগবে দেখতে? খুবই দারুণ লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? জয় সোজা হয়ে দাঁড়ালো। বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছে করবে না তোমার আব্বুর। শ্বাস নিতে ইচ্ছে করবে না, হাঁটতে ইচ্ছে করবে না, তাকাতে ইচ্ছে করবে না, উঠে বসতে ইচ্ছে করবে না। চুপচাপ শুধু চোখ বুজে শুয়ে থাকতে ইচ্ছে করবে। শুয়ে থাকবে। তার মানে আমি চকলেট আনতে বললে সেটাও আনবে না? আমার সাথে খেলবে না আর? না। জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ। জয়ের ভেতরটা বিদ্রোহ করে ওঠে। তার কিছু হচ্ছে। কপালের ডান পাশে চিরচির করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেরো না। জয় গম্ভীর হয়ে উঠল। মজাদার দৃশ্যটা, সেটা দেখতে চাও না? চাই তো। তুমি তোমার কপালে কলো গুলি, আমি দেখি দারুণ দৃশ্য। জয় চোখ বুজে দাঁত চেপে ধরে। স্বার্থপর? বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়ে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু, তুমিও দেখবে? ও আমাদের মজা দেখাবে। কি হলো, কলো গুলি তোমার কপালে, আব্বু আর আমি দেখি। জয় তির্যক চোখে মেয়েটাকে দেখল। ইচ্ছে করে মাথার ওপর এক আঝাড় মারতে। ভ্রুজোড়ার ওপরে ফেঞ্চকাট চুলের একগোছা পড়ে আছে। তা হাত চালিয়ে উপরে ঠেলে বলল, চলে যান লতিফ ভাই, শহর নয়, জেলা ছেড়ে। আশপাশের জেলায় নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমানায় চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবো বুঝতে পারছি না। কসম, দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না টার্গেট। এখন এক হাঁটায় বেরিয়ে যাব এখান থেকে। ফিরে আসার ইচ্ছা জাগার আগে আমার নাগাল সীমানার বাইরে চলে যাবেন। আসমার দিকে চেয়ে হাসল জয়। ওনাকে বোঝাবেন, আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে যে মারতে তো এসেছিল জয়, বেঁচে গিয়ে সুযোগ যখন পেয়েছি বদলা নিয়ে নিই। মেরে ফেলতে পারত, সুযোগ পেয়ে আমিই বদলা নিয়ে নিই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা। তাই বলছি, একটু বোঝাবেন, এমন ভাবার দরকার নেই। বোকামি করে ছাড়ছি না, আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণে আর ছাড়ার মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতেই চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তে চাইছি। লতিফকে বলল, লতিফ ভাই, আমার মানুষ মারতে ওয়েপেন লাগে না, হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশপরম্পরার রক্ত দোষ তো। বদলা নিতে আজকের উপহার পাওয়া জীবনটা হারাতে আসবেন না। আমার দেয়া উপহার কেউ যত্নে না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর হয়তো দেখা হবে না কোনোদিন। ভালো থাকবেন, মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন, যেহেতু ওর কাছে বাপ মা দুটোই রইল। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পিছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আছে। উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার পানে। ছেলেটা এলো, কি থেকে কি করলো, কিছু কথা বলল, চলে গেল। অদ্ভুত, অদ্ভুত, ভয়ানক অদ্ভুত। জয়ের নামে 2টো কেস ফাইল করেছেন ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগও করতে ছাড়েননি। সুযোগ পেলে কারো নামে মামলা কম দিতে নেই। এটার একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর 20-25টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখেও অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা শখানেক হলে একটু মাঠে নামলো। ঝন্টু সাহেব কাঁচা লোক না। তিনি জয়ের সব রকমের বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসছেন। পুলিশকে বলেছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে, তো একবার একজনের বউ অবধি কেড়ে নিয়েছিল। আপনি জানলেন কি করে? খুব বিপাকে পড়লেন উনি। আমার কাছে খবর থাকে। আচ্ছা, তারপর আর কি? মাইনসের বউ তাসে জিতে কি করে? সেও তাই করেছে। কথাটা আংশিক সত্যি, কিন্তু পুরোটা না।
জয়ের সব রকমের বদঅভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেবনের অভ্যাস আছে, এমনকি রাজনৈতিক দায়িত্বসমূহ ঠিকমতো পালন করে না সে। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের, কিন্তু আপাতত আসল দোষ হলো সে একজন লোককে মারাত্মক জখম করেছে। এছাড়াও বহু মিথ্যা দোষ আরোপ করে কেসকে শক্ত করার চেষ্টাও করেছেন ঝন্টু সাহেব। কিন্তু ভাবার বিষয় হলো তিনি হামজার ব্যাপারে কিছু বলেননি। হামজা মাজহারকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে এনেছে, সেটা উল্লেখ করেননি। এই কথাগুলো জানিয়ে কবির দম ফেলল। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকল। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল, লুঙ্গি উঁচু করে বাঁধ, ঘর ঝাড়ু দেবার জন্য আর ঝাড়ু কিনব না, তোর লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অবধি তুলে বাঁধল। আরেকটু তুললে ইজ্জতহানি হতে পারত। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকল জয়। আদা, মশলা, মরিচ, পেঁয়াজ, রসুন মেরে একটু পানি গরম করে দে রে তরু, গলায় কুড়কুড়ানি উঠতেছে। তরু কটমট করতে করতে এসে বলল, একটু হলুদ, ধনিয়ার গুঁড়ো, সয়াবিন তেল, জিরেও দিই। যদি গলার ব্যথা সারাতে কার্যকর হয় তাইলে আলবাদ দিবি, সাথে একটু মাল মেশাতে পারিস, অত্যন্ত সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হবে। হামজা গম্ভীর মুখে বলল, কর্কশ্বরে বলল, লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে। ছি, অপবাদ দিচ্ছ। জয় বাংলার নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাঁচাইছি আমি। হামজা শীতল চোখে তাকিয়ে রইল। জয় বলল, সামনে ইলেকশন, মাঝার আর ওর আপন বাপ আমার নামে অলরেডি মামলা মারছে। পলাশের সাথে পুন্দাপুন্দি চলতেছে। ভার্সিটির হলে সিন নিয়ে ঘূর্ণিঝড় হচ্ছে। এই বাঁশগুলাই আমি তুমি সহ পুরা পার্টি মিলে পেছন পেতে দিয়েও নিতে পারবো না। তো মনে করো এইসবের মাঝেও যদি লতিফের ইন্নালিল্লা করে আরেকটা বাঁশ বাড়ানোর কি খুবই দরকার? হামজা শব্দহীন হাসল। তুই শুধু এই কারণে ওকে ছাড়িসনি? জয় কথা বলল না। হামজা বলল, লতিফকে যেন কোনোভাবেই খুঁজে পাওয়া না যায়, তবেই ওর গুম হবার সাসপেকশনটা শুধু মাঝার আর ওর বাপের ওপর থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে দুটো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। মশলার ঝাঁজ রিমির সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যেস নেই এই বাড়ির পুরুষদের। তরু পানির পাত্র চুলোয় বসিয়ে গরম মশলা বের করল। খুব তাড়ায় আছে সে। দুটো লবঙ্গ, এলাচি, 2 টুকরো আদা, 1 চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয়। এত তাড়াহুড়ো করে পানি গরম করছো কার জন্য? জয় গলার ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। পাগল হচ্ছে নাকি তোমায় বানাচ্ছে? কি বলো, কিছুই বুঝলাম না ভাবি। এজন্যই তোমার এই দুর্দশা। কি দশা বললে কুটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে। ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার? আবার কি করেছে সে? তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার প্রাণপ্রিয় জয় আমিরের কাছে? তরু দুপাশে মাথা নেড়ে মুচকি হাসল। তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য ভালোই লাগে তোমাদের এই ফাইট। আমার খুব খারাপ লাগে তরু, তোমার জন্য। চোখ থাকতে অন্ধ, মাথার দরজা বন্ধ, এমন লোকেরা খুব ভালোভাবেই ঠকে যায়, বুঝলে? ধরু, যা বলবে বলো তাড়াতাড়ি। আমার কিন্তু পানি গরম শেষের দিকে। কোন আশায় করছো এসব? তরু বিরক্ত হলো একটু, কিন্তু চেপে বলল, আরে কি করছি, খুলে বলো না। আগে বলো, এই যে জয় আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ, কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর, কথা বলতে পারল না। চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। জবাব দাও, কেন করছো এসব? তরু ছলছলে চোখে রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল, এভাবে বলছো কেন ভাবি? আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া লাগে। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মোলেন হাসি নেমে এলো। স্নেহভরে তরুর দিকে চেয়ে বলল, গর্ধব মেয়ে লোক, এটাই বুঝতে চাচ্ছি। ওর অনেকে আছে, তোমার কেউ নে পাগলি মেয়ে। ওর তুমি ছাড়াও লোক আছে। তরু বিভ্রান্ত হয়ে বলল, কে আছে? না ভাবি, যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রাগাবে না আমায়। আমি যা জানি তুমি জানো না। শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে। সাহস হচ্ছে না আমার। শুধু বলছি, তুমি আজ থেকে ওই নিমক হারামের ফরমায়েশ খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তরু অবিশ্বাসে বোবা হয়ে গেল। চোখটা এবার ভরে উঠল। আস্তে করে ডাকল, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল। সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পারছে না। তরু রিমির আচরণে আহত হয়ে চেপে ধরল। কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে, খুলে বলো। তুমি আমার উপর রাগ টাগ ঝাড়ো, কিন্তু তো কখনো এভাবে কথা বলো না আমার সাথে। আগে ভাবতাম দেরিতেই হোক, তবে জয় তোমাকে এড়াতে পারবে না। অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তরু ভ্রু জড়ালো। আগে যা ভাবতে এখন ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল।
তা জানলে তো আর এভাবে ফরমায়েশ খাটতে দৌড়ে আসতে না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমি ওই নিমক হারামটার জন্য এত উতলা হয়ে ওর গোলামি খাটবে এটা আমি দেখতে পারবো না। তরু কথা বলল না, তার বড় অস্থির লাগছে। রিমি বলল, তোমার আশিক জয়ামির বিবাহ করিয়া সারিয়াছেন তরুনিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বরাবর জয়ের ওপর তোমার পাগলামিতে আমার তোমার ওপর শুধুই মায়া হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমের গাছের পাতার মতো ঝরে পড়তেই হবে তোমাকে একদিন। সেদিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি। আমিও তোমার হামজা ভাইকে ভালোবেসেছিলাম তরু, তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে। ক্ষমতালোভী নোংরা এক একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু, কাকা, মাঝার ভাইয়া, অবশেষে এই লোকটাকে। আমি সব বুঝি জানো, তবুও এদের মায়া কাটাতে পারি না। তরু এই জগৎ ত্যাগ করেছে জানো। সে চমকে গেছে কিনা বোঝা যাবে না, তবে অসাড় হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয় আমির মিথ্যা বলে না। সে সেদিন বলেছে সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞেস করলে বিয়ের কথাও স্বীকার করত, কিন্তু তরু জিজ্ঞেস করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকে নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে। আর এ তো সত্য। জয়ের ডাক শোনা গেল, তরু মরে গেছিস? গরম পানি দিয়ে যাহে, গলা আটকে আছে একদম। বের হব আমি, তাড়াতাড়ি আয় বাল। শার্টটাও আলন করে রাখিসনি? কার বালটা পরে বের হব আমি? তরুকে তবুও চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি, এই বাড়ির কোনো বেটা ছেলেই মানুষ না, সবগুলো এক একটা রক্ত খেকো জানোয়ার। প্রমাণ না পাওয়া অবধি বিশ্বাস না করলেও চলবে। এ কথা খুব তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো। এই জন্য আজ রবিবার, রবি মানে সূর্য, তাই সূর্যটাও নিজের সবটুকু তাপ ছেড়ে টকবক করে উদিত হয়েছে আজ। সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসেছে, বসে আছে। অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাওয়ার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে। বেশ্যার মাথায় ওড়নার পর্দা। হাস্যকরই তো, মুস্তাকিন মাথা নত করে বসে আছে, তার অভিব্যক্তিটা অব্যক্ত। কেমন আছেন মুস্তাকিন সাহেব? অন্তুর আওয়াজে নীরস মুখে তাকায় মুস্তাকিন। ঢাকা ছিলাম, কিছুই জানতাম না কি থেকে কি হয়ে গেছে এই কদিনের ব্যবধানে। অন্তু হাসার চেষ্টা করল। কোনো একদিনের ব্যবধানে দেখবেন এই পৃথিবীতে কেয়ামতও ঘনিয়ে এসেছে। যা ঘটবে তার আভাস খুব কমই পাওয়া যায় মুস্তাকিন সাহেব। কি ব্যাপার, তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না কেন? বুঝতে পারছি না। আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না, এই সবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কি থেকে কি হয়েছে? মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসল। সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন? সেদিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই বদলাতো না। কিছুই করার ছিল না ওখানে। রটনা রটে যাওয়া আর বাঁধ ফুঁড়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই জিনিস। সেই পানিকে ফেরানো যায় না, রটনা মুছে ফেলা যায় না। ছাড়ুন সে কথা। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে। নিজেকে সামলে চোখ ফিরিয়ে বলল, কেউ অন্তত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোকে কি বলল তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথায় আসে যায় না। অন্তু আলতো হাসল, উদাসীন হাসি। খুব আসে যায় মুস্তাকিন সাহেব। আত্মসম্মান অবধি ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন সম্মানের ওঠে তখন লোকে আপনাকে সম্মান দিলেই সেটা কেবল সম্মান। সম্মানের ব্যাপারটা হলো আপনারই বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে সেটাও ভুল নয়। তাদের দৃষ্টিকোণ থেকে তো তা ঠিক। তাদেরকে দেখানো হয়েছে বিধায় তারা ছোট দেখছে, নয়তো এত ছোট করে দেখার সুযোগ ছিল কোথায় তাদের? মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করল, কিছু ভাবল। সোফার হাতলে হাতে নিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের ঘড়িটা জল করে জ্বলছে। আজ অবধি মুস্তাকিমকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু। প্রতিবার এমন ফর্মাল গেটআপে দেখা যাচ্ছে। পরীক্ষা চলছে না আপনাদের? আজ নেই, আজ শেষ হবে। দুপুর 2টায় পরীক্ষা আছে। একটু থেমে জিজ্ঞেস করল, আপনার তদন্ত কতদূর? কোনটা নিয়ে আগাচ্ছেন? অন্তু কাকাতে চাইছে। মুস্তাকিম টের পেল নতুন কিছু হাতে এসেছে। নিস্তেজ লাগছিল মুস্তাকিমের স্বর। তাকাচ্ছিল না অন্তুর দিকে। নিজের বাঁ হাতের তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে। নতুন কিছু? পুরনোগুলো আনসলভড রেখে নতুন কেন? পুরনো কোনটা কথা বলছেন? অন্তু গভীর চোখে মুস্তাকিমকে পরখ করে চোখ নামালো। আখির রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি, ওর মেজ ভাই সোহানের খুনের রহস্য, বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমা খালারা থাকতেন, কিন্তু এখন তারাও নিখোঁজ। চাঁদনি ভাবি সালমা খালা গেছেই বা কোথায়? হুট করে হারিয়ে গেছে, সেখানেই বড় ছেলের লাশ পাওয়া গেল। এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসেবে? মুস্তাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নাড়ল। সব মাথায় আছে, তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগোনো যায়।
আখির কেসটা বন্ধ হয়েছে ফরেন্সিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই, কারণ সেখানে একটা সাসপেক্টেরও বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা, আর সেদিন সোহেল মরল ওটারও কোনো সূত্র নেই, শুধু ওই রক্ত, পুজ আর মেলাটোনিন হরমোন স্যাম্পল ছাড়া। অন্তু ভূ জড়ালো সামান্য। মেলাটোনিন হরমোন? সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল, এখনও তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে। ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে, সেটা ঝাপসা। আপনারা আখির লাশ পাঠিয়েছিলেন, আপনাদের জানার কথা। চাঁদনিরা কোথায় আছে? কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। আপনারা ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না? পারলে দেব আপনাকে, কিন্তু আপনার এসব জেনে কি হবে? কি প্রয়োজন? হাসল মুস্তাকিম। অন্তু হাসার চেষ্টা করল, কিছু বলল না। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনো বছর কয়েক বাকি, এখনই এত খাটবেন না। এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বিতৃষ্ণা ধরে যাবে নিজের পেশার প্রতি। অন্তু কিছুক্ষণ নির্বিকার পরে জিজ্ঞেস করল, সোহানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা, পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে বলল, যদি বলি সোহানকে জয় আমির মেরেছে, বিশ্বাস করবেন? অন্তু ভ্রু কুচকালো সামান্য। অসম্ভব কিছু নয়, অবিশ্বাস করার মতো ব্যাপার দুনিয়াতে খুব কম। কেন মেরেছে জয় আমির সোহানকে? যদি বলি রাজনৈতিক মামলা, সোহান মাঝারের পার্টির লোক ছিল। তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজাকে বিয়ে করেছে। হুমায়ুন পাটোয়ারি কাউন্সিলর, জয় ছাত্রনেতা হয়ে উঠেছে। হামজা পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে, কিন্তু এতে ঝন্টু, মাঝার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার ওপর। একটা ভাঙন। এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝারের সাথে, যা এখনও চলছেই। সেই জের ধরেই জয় সোহানকে অমানসিক মার মেরেছিল। এরপর ছেলেটার ক্যান্সার হলো, আর ওর চিকিৎসার জন্যই সালমা খালা জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না। কিছু কথা নতুন অবশ্য, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগল না, কিন্তু চাঁদনির ওই কথাটা খুব ধাক্কাধাক্কি করছিল ভেতরে। সাবধান না হয়ে একটাকে হারিয়েছি। চাঁদনির সব কথাই ভারী, তবে এটা যেন মেয়েটা খুব উদাসীনতা আর রহস্য ভুলো বলেছিল। মুস্তাকিমের বর্ণনা সাদৃশ্য আনতে পারল না তার সাথে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলায়। আপনার মা বাবা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাকে খুব কম দেখেছি, তেমন দেখা হয়নি, আর ওনাদের ব্যাপারে কিছুই জানি না। আম্মা দিনাজপুরেই, তবে পাশের গ্রামে থাকেন। বাবা ঢাকায়। আচ্ছা, ওনারা একসাথে থাকেন না? আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না, পরে বলবো কোনোদিন। মুস্তাকিম হাসল সামান্য। দরজায় করাঘাত পড়ল। অন্তু আতকে উঠল অজান্তেই। এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল। মস্তিষ্কের স্মৃতিতে দরজার করাঘাতে এক ভয়ানক অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে। দরজা খুলতেই জয় প্যাচপ্যাচে হাসল। হোয়াটসঅ্যাপ ঘরোয়ালি? সানগ্লাসটা শার্টের নিচের প্রান্তে মুছে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তুর দিকে। তবুও যতক্ষণ মাথা নিচু করেছিল বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁট এবং সাথে ধূর্ত চোখ দুটোও হাসছে। কথা শেষ হতেই বাতির সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিভল। কণ্ঠ চেপে জিজ্ঞেস করল, ও এখানে কি করতেছে? অন্তু জবাব দেবার প্রয়োজন মনে করল না। জয় ফিসফিস করে বলল, আমার অনুমতি আর ইচ্ছা ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে, এটা কি ঠিক? নোপ, দিস ইজ নট ফেয়ার ঘরোয়ালি। খুব রাগ হচ্ছে ব্যাপারটাতে। অন্তু কিন্তু এবার মুচকি হাসল। আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি খুব দুঃখিত জয় আমির, কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোটাই কি আমার বৈশিষ্ট্য নয়? অন্তুর এই দুঃসাহস আর ঔদ্ধত্যে জয়ের ভেতরের রক্ত টকবগিয়া ফুটিয়ে তুলল। জয় দাঁত চেপে ধরে চোখ বুজে বকে উঠল, শালির মেয়ে। জয় কপালে হাত দিয়ে সালাম দিল মুস্তাকিনকে। মুচকি হাসল মুস্তাকিন। বসুন, হালচাল ভালো? খারাপ থাকার জন্য যে বিশেষত্বটা দরকার সেটা আমার নাই। খারাপ থাকে ভালো মানুষেরা, আমি খারাপ মানুষ। অন্তু আবার এসে বসতে বাধা দিল জয়। ভেতরে যাও আরমিন, দ্রুত তৈরি হয়ে এসো, তোমার এক্সাম আছে। অন্তু নিষেধ শুনেই বরং বসে পড়ল। দুটো এক্সাম, 11টা বাজছে। জয় ক্ষণকাল মেঝের দিকে চেয়ে থেকে বলল, আজ পরীক্ষা পিছিয়েছে, 12টায় পরীক্ষা। হঠাৎ? জয় বলল, আজ শেষ পরীক্ষা। ভার্সিটিতে কিছু ঝামেলা হয়েছে, পরীক্ষার সময় পিছিয়েছে। তো আপনি এ কথা এভাবেই সবার বাড়ি বাড়ি ও হলে গিয়ে জানিয়ে আসছেন? তুমি অনুমতি দিলে তাই হবে। ভার্সিটির সব ছাত্রীগুলারে বিয়ে করব, এরপর সবার বাড়ি বাড়ি গিয়ে বলে আসব। একটু জামাই আদরও পাওয়া হবে। অনুমতি আছে, করে ফেলুন। মুস্তাকিন চুপচাপ বসেছিল। জয়ের মনে হলো তার দ্বারা এর চেয়ে বেশিক্ষণ ভদ্র আচরণ করা অসম্ভব। সে বিশাল বড় হেসে মুস্তাকিনকে বলল, তো মুস্তাকিন সাহেব, কি কাজে এসেছিলেন? সেসব যাক, আমার মনে হয় আপনার কাজ শেষ, এখন আসতে পারেন। আমার বোর্ডার পরীক্ষা আছে তো বাইর হইতে হবে। ফর্মালিটির চোটে উঠে যাইতে পারতেছে না। ভদ্রলোকের মেয়ে তো, আপনি গেলে তবেই উঠে তৈরি হতে যেতে পারবে। অন্তু চোখ বুঝল।
তামাশা তৈরি করতে জয়ের কোনো পূর্ব প্রস্তুতির দরকার পড়ে না, কিছুটা লেহাজ সংকোচ নেই তার মাঝে। কিন্তু আশ্চর্যের বিষয়, মুস্তাকিন খুবই স্বাভাবিকভাবে বের হয়ে গেল। জয় একাই বসে রইল, কেউ উকি দিয়েও দেখল না জয়কে সেই ঘরে। অন্তু কিছুক্ষণ পর তৈরি হয়ে সামনে এলো, তার চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, কেঁদেছে সে। বোরকা কই তোমার? চলুন, দেরি হয়ে যাচ্ছে। বোরকা পরে এসো, বসছি আমি। অন্তু খুব সাবলীলভাবে মাথা নেড়ে বলল, চলুন। জয়ের স্বর বদলে গেল। আমি উঠলে এমন একটা থাপ্পড় মারব, কান দিয়ে গলগল করে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা মারুন, তবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি মারা শেষ হবে আমরা তত তাড়াতাড়ি বের হতে পারবো। জয় উঠে দাঁড়ালো অন্তুর সামনে। বোরকা না পরে কি প্রমাণ করতে চাইতেছ? আমি কিছু প্রমাণ করতে চাইছি না, ওই দায়িত্ব আপনার ছিল, তা আপনি খুব ভালোভাবে পালন করেছেন। আর কিছু প্রমাণ করার নাই। এই শালির মেয়ে, এই জন্য তুই ল্যাংটা হয়ে বাইরে যাবি? যার ইজ্জত নেই তার ইমান নাই, আর ইমান হলো পোশাক, সেই হিসেবে আমি ল্যাংটাই। তোর যুক্তিরে চুদি আমি শালি, যা বললাম কর। যুক্তির সাথে খারাপ কাজ না করে তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি দিলেও পারেন। ঘরে পরপুরুষ ঢকানো মেয়েলোক বোরকার মতো সম্মানিত পোশাক পরবে না। জয় 4 আঙ্গুলে অন্তুর গাল চিপে ধরল। আমার কোনো কর্মে আমার জীবনে আফসোস হয় নাই, তা করানোর চেষ্টা করলে মেরে পুঁতে রেখে যাব। আমার সামনে দুঃসাহস দেখিয়ে কম ভোগান্তি পোহাসনি। আগে যেভাবে চলতি সেই রকম চলবি। বোরকা পরে আয়। এটা আমার বাড়ি, আম্মু ভাবি পাশের ঘরেই আছে। আপনি আমার সাথে এমন করে তাদের কষ্ট দিচ্ছেন, শুধু শুধু আমার ভেতরে জেদ বাড়ছে। কি লাভ? জয় গলা চেপে ধরল 2 হাত দিয়ে। অন্তুর শ্বাসনালী আটকে এলো। জয় বলল, তোর ভয় লাগে না আমাকে? না, কোনো একদিন একদম শ্বাস আটকে মেরে ফেলবো শালির মেয়ে। আমারে কি বাল বেটা মনে হয় তোর? আমি আমার মুখের ওপর কথা বলা সহ্য করা ভুলে গেছি বহু বছর। কেউ কথা কয় না, সেই সাহস রাখেনি কারো ভেতরে। তুই বলিস একমাত্র তুই। কেন? তোরে কি বেশি প্রশ্রয় দেই আমি? নয়তো ভয় লাগে না কে তোর আমারে? অন্তু কথা বলার প্রয়োজন মনে করল না। জয় নিজে গলা ছেড়ে দিল। অন্তুর চোখের শিরায় রক্ত উঠে এসেছিল। জোরে কয়েকটা শ্বাস ফেলল অন্তু। গলা শুকিয়ে গেছে, পানি খাওয়ার দরকার। অন্তুর বড় বুড়দিন এসেছে। তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করে, কিন্তু অন্তুর কান্না পেল না। অসহায়দের কাঁদতে নেই। সাদা রঙা একটা স্যালোয়ার কামিজ পরনে, সাদা ধবধবে ওড়না মাথায় গায়ে জড়িয়ে ফাইলটা হাতে ধরে বেরিয়ে গেল অন্তু। গলাটা ব্যথা হবে খুব, কণ্ঠনালীতে চাপ লেগেছে, মাথায় চাপ অনুভূত হচ্ছে। অন্তু গলির ভেতরে অনেকটা এগিয়ে গেছিল। জয় বড় বড় পা ফেলে অন্তুর সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে গাড়ি দাঁড়ায় আছে, রাস্তাঘাটে মার খাস না আমার হাতে। অন্তু হেসে উঠল। হুস, রাস্তাঘাটে দেহ ব্যবসায়ী হিসেবে কত খ্যাতি অর্জন করেছি, কোনো হিসেব আছে আপনার? চারদিকে তাকান, দেখেছেন জানালার দরজায় সবকিছুর ফাঁকে জোড়া জোড়া চোখ আমায় দেখতে মগ্ন। মার খেলে কি? গাড়ির যায় বসো, হেঁটেই যাব আমরা। রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যতদূর পাড়ার রাস্তা দিয়ে হাঁটছিল, লোকে কেউ কেউ নিজেদের পায়ের কাছে থুথু ফেলছিল, ঘুষুর ঘুষুর করছিল। নষ্টামি করা স্বামী নিয়া দেখো কেমনে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় বাইর হইছে। আর এই জয়সাড়ারা এত শয়তান, খাটাস সেরা। বিভিন্ন ধরনের কথা আসছিল। আজ আর শুধু অন্তুকে বলা হয়নি, শুনতে হলো জয়কেও। জয়ের হাত পায়ে শিরশির করছিল। বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়ে আবার সামলে নিল নিজেকে। মোড়ের ওপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকে গাড়ি থামিয়ে হলেও তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না, করা উচিত না। কদিন আগে জয় আমির নষ্টামি করে ধরা পড়ে এই মেয়েটাকে বিয়ে করেছে, দেখা দরকার। জয়ের ইচ্ছে করল অন্তুকে জবাই করে ফেলতে। তার মনে হলো এই পরিস্থিতিতে ফেলার জন্যই অন্তু হেঁটে এসছে। অন্তু একটা রিকশা ডাকল, ভার্সিটির গেটে নামিয়ে দেবেন। জয় লাফ মেরে উঠে বলল, থানার দিকে গাড়ি ঘোরান মামা। অন্তু তাকালো। জয় না তাকিয়েই বলল, তোমার পরীক্ষা দুপুর 2টায়, রাত 11টা। কনকনে শীতের রাতে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহসিকতার ব্যাপার। তরুর ভেতরে আজ সেই সাহস এসছে। হু হু করে শীতল বাতাস নাকে মুখে ঢুকছে। তরু দাঁড়িয়ে রইল বারান্দার গ্রিল ধরে। তুলি ঘরের ভেতরে কোয়েলকে ঘুম পাড়াচ্ছে। জয় গান গাইতে গানতে ঢুকল। তুমি মা হারা ছেলে, জাহানারা ইমামের 71-এর দিনগুলি, তুমি নকশি কাঁথার মাঠের জসিমুদ্দিনের মুঠো মুঠো মাটির ধুলি। তুলি রেগে উঠে বলল, গান যখন ভুলভাল নিজের মনের মতো গাইবি, তখন নিজে গান বানিয়ে গাইতে পারিস না। জয় আরও জোরে চেঁচালো, তুলি ও তুলি ও তুলি, তুলি রে, দোলনায় উঠে আমি দুলি, গাছের ওই ডাল ধরে ঝুলি। তুলি রেগে উঠল, চিৎকার করলে লাথি মারবো একটা, বের হ আমার ঘর থেকে, বাবু ঘুমাচ্ছে, যা বের হ। জয় বারান্দায় গিয়ে তরুর পাশে দাঁড়ালো। তরু চমকে উঠল, কিছু লাগবে আপনার? ডাকলেই হতো আমাকে। শোন তরু, তোকে এমন একটা যোগ্য পাত্রের কাছে বিয়ে দেব, তুই তখন আমায় ভেবে গান গাইবি। চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি সরকারি চাকরিজীবী। পোলের আলো এসে অন্ধকার দূর করেছে বারান্দার।
সেই আলোয় তরুর ছলছলে চোখ দুটো সজল হয়ে উঠল। জয় গ্রিলের ওপর একটা ঘুষি মারল। চোখের মায়ায় বাঁধার চেষ্টা? শিট ম্যান, বাধা পড়ার সিস্টেম নাই ভেতরে। এরপর বাচ্চাদের মতো করে আহ্লাদ করার নাটক করে বলল, আমি পাখি, ঘর বুঝি না রে। তরু হাসল। তবুও ঘর বাঁধলেন, না বুঝেই বাঁধলেন। ঘর বাঁধিনি, এক জঙ্গলি বিলাইকে খাঁচায় পুড়ছি, সেটাও পরিকল্পনাহীনভাবে। তুই দেখিস নাই ওই শালিরে? শালি একদম ফায়ার, দেমাগ দেখলেই ভয় লাগে। আজ দেমাগি না হয়ে হেরে গেলাম নাকি? জিতে গেলি, কারণ তুই আমায় পাসনি। খুব সুন্দরী সে। মানুষ হিসেবে তোর মতো সুন্দর না, শালির তেজ খুব বেশি, আর রূপ। সুন্দর আছে। আচ্ছা, এত সাফাই গাইতে হবে না। শুনুন, না পেতে পেতে এমন অভ্যস্ত হয়ে গেছি আমি, আজকাল চেয়ে কিছু পাওয়ার কথা ভাবলেও খুব ভয় লাগে, যেন কোনো অস্বাভাবিকতা তা। ছোট থেকে বাপের আদর পাইনি, মায়ের কোল আঁচল কিছুই পাইনি, নিজের একটা ঠিকানা পাইনি। হুট করে আপনাকে পেয়ে গেলে সামলাতে পারতাম না। চা খাবেন আপনি? আদা চা খেতে ইচ্ছে করছে, আমার জন্য বানাতে যাচ্ছি। আপনার জন্য বানাবো? তরু চলে যায় জয়ের সামনে থেকে। জয় চুপচাপ দাঁড়িয়ে রইল। তুলি এসে পেছনে বেতের মোড়ায় বসল। আজকাল জয়ের মনে হয় সে পাপ করে। আগে মনে হয়নি। আগে মনে হতো ওসব ক্ষমতা আছে, করবেই, এসব তার স্বাধীনতা। কিন্তু আজ ব্যাপারটা অনুশোচনারও নয়। তরুর প্রতি যে স্নেহ এবং মায়াটা কাজ করে, সেটা খুব জ্বালাতন করছে। পরক্ষণেই মনে পড়ে অনুশোচনা হতেই পারে। পাপ বেশি হলে অনুশোচনা হয় মাঝে মধ্যেই, তবে সেটাকে ধরে রেখে পাপ করা থামানো উচিত নয়। হামজা ভাই বলেছে, পাপ জয়ের রক্তকণিকায় মিশে গেছে, তা ছেড়ে দিলে চলবে? চলবে যতদিন না নিঃশ্বাস থামে। জয় চলে এলো। তুলি অন্ধকারাচ্ছন্ন বারান্দার কোণায় বসে থাকে। আজ কতগুলো মাস বাপের দাঁড়িয়ে এসে পড়ে থাকা মেয়েটার চোখ দুটো উদাস। জয়ের সাথে কথা বললে ভালো লাগে। জয় ছাড়া আর কারোর সাথে সংলাপ বাড়ে না তার। চাপা স্বভাব। কিন্তু জয়ের ঠ্যাস মারা কপট কটূক্তিতেও তুলির ভেতরে শান্তি কাজ করে। পাগল জয় ঠ্যাস মারতে মারতে সমস্যাটা শুনে নেয়, এরপর ধমকে উঠে আরেকটা গালি দিয়ে কান্না থামায়। কিন্তু আজ জয় নিজেই অশান্ত। ওকে থামিয়ে নিজের বিষাদ চাপাতে ইচ্ছে করল না তুলির। রাত 1:30টায় দাবার বোর্ড নিয়ে বসল জয়। অনেকক্ষণ দেখল বোর্ডটাকে। এলোমেলোভাবে ইচ্ছে মতো এক একটা ঘুটিকে আরেকটা দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। হামজা এসে বসে পাশে। জয় না তাকিয়ে হেসে উঠল, বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে? মতলব তো ভালো ঠেকে না। হামজা কষে একটা ঘুষি মারল বাহুতে। বোর্ডটা ঘুরিয়ে নিল নিজের দিকে। ঘুটি সাজাতে সাজাতে হঠাৎই স্বর বদলে বলল, সব শয় বদনামি ছাড়া, সেটাই কানে আসছে তোর বদৌলতে। তোকে কি করা যায় তুই বল? কোথায় শুনলে বদনামি? আরমিন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 10 গ্রামে। জয় ভ্রু কুচকায়। আজ যে সে নিজে প্রত্যক্ষ করেছে, সেটা চেপে গিয়ে বলে, কোন খানকির চ্যাংরা কি বলে বেড়াচ্ছে? ওই বাড়িতে আছে, লোকে কথা শোনাচ্ছে। এই বাড়ি আসলে তো আর কোনো শুয়োরের বাচ্চার সাহস হবে না কথা শোনানোর। সামনের শুক্রবার তুলে আনতেছি, এরপর দেখব কোন সম্বন্ধীর পোলার পেছন চুলকায়। শিওর? হ্যাঁ, আমি দেখবার চাই কোন বাইঞ্চিদের জয় আমিরের ঘরের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট এইটা দেখার জন্য হলেও তুলে আনব। ওই বাড়ির চ্যাংরি শালি পড়ে আছে, কথা তো শুনবেই, এইটা তো আমার দোষ না। কিন্তু সমস্যা হলো লোকজন খুব উড়াউড়ি করতেছে। আচ্ছা, আমি কি মরে গেছি? এরা আমায় আজকাল পাত্তা দিচ্ছে না, যা তা করে বেড়াচ্ছে, আর আমিও সহ্য করে যাচ্ছি। ঠিক করতেছি, লোক দামই দিচ্ছে না আজকাল। হামজা ঘরে ঢুকল। রিমি হামজার পাঞ্জাবি ইস্ত্রি করছিল। অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে বলল, তোমার ভাই চাচারা হাত পা ধুয়ে আমার পিছনে লেগেছে। শ্বশুর বাড়ির লোকের সাথে দ্বন্দ্ব করতেই যদি দিন যায়, আর সব পার্টি সামলাবো কখন? রিমি হাত থামিয়ে কিছুক্ষণ চেয়ে রইল হামজার দিকে। তখনই তড়াক করে উঠে বসে হামজা, রিমির হাত থেকে ইস্ত্রি কেড়ে নিয়ে। কপাল টান করে, পাঞ্জাবি পোড়াবে? এত বেখেয়ালি হয়েছ কবে? মার্জিয়ার শরীরে দিন দিন গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে। শরীরটা অসুস্থ হচ্ছে ঘন ঘন। ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মোড়ে রিকশা নামিয়ে দেবার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া অনমন্যেই বলল, বোরকা ছাড়া তোমাকে দেখতে একটুও ভাল লাগে না অন্তু। জয় আমির কি বলে জানেন? আমার খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে, তাই না? তোমারও কি তাই? মানে আমার এখন তোমাকে দেখতে ভাল লাগতেছে না, এইটা তোমার ভাল লাগতেছে? অন্তু অল্প হাসল। চরিত্রহীনদের বোরকা পড়তে নেই ভাবি। মার্জিয়া গম্ভীর হয়ে বলল, তাহলে ওই জানোয়ারের কথা বলবা না আমার সামনে। হইতে পারে তোমার স্বামী, কিন্তু আমার শ্বশুর একটা কথা বলতো, গুয়ের এপিটোপিট সমান, তা খুঁচাতে গেলে তুমি নিজেই নাপাক হবে, ছিটে তোমার গায়ে লাগবে, এতে তোর শরীর নোংরা হবে। এতে গুয়ের কি কোনো ক্ষতি আছে? তুমি কি করতে চাও বলো তো? তোমার কিছুই বুঝি না আমি। কিছুই করতে চাই না, কিছু না করতে চাওয়াটাই এখন সবচেয়ে বড় করতে চাওয়ার বিষয় আমার। মার্জিয়া ক্যাট করে উঠল। আবার শুরু করলা? বলছি না তোমার এসব হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার? সহজভাবে কথা বলবা আমার সাথে।
কঠিনের কি আছে? আপনাদের সমস্যা আমার বোরকা না পরা নিয়ে। আম্মু এজন্য কথা বলে না আমার সাথে। অন্তু চুপচাপ কিছুটা দূর হেঁটে হঠাৎই বলতে লাগলো, আপনি ছিলেন না সেদিন? আমার গায়ে থুতু পড়েছিল মানুষের ছুঁড়ে দেয়া। কেন জানেন? পুরুষ ঘরে ঢুটিয়ে কাপড় খোলার অপরাধে। শুনতে খারাপ লাগছে, আরও খারাপ কথা শুনুন। টেনে হিচুড়ে খুলে ফেলা হয়েছিল আমার বুক থেকে ওড়নার পর্দা। মাথায় জড়ানো গামছাটা কেড়ে নিয়ে চুলগুলোকে আলগা করে ফেলা হয়েছিল। এই সুন্দর যাত্রাপালার দর্শক ছিল সেদিন হিউজ পরিমাণ। কিছু বলবেন? মার্জিয়ার হাঁটার গতি কমে যায়। অন্তু নিঃসংকোচে নির্লিপ্ত কণ্ঠে বলল, ওড়না ছাড়া আমাকে অতগুলো দর্শক দেখল, চোখের তৃষ্ণা মেটালো, নোংরামি করে ধরা পড়ার দায়ে বিয়ে দিয়ে দিল ন্যাঙের সাথে। এরপর সেই শরীরে বোরকা জড়ানো, মুখ ঢাকাটা পাগলামি হবে না? মার্জিয়া তাকিয়ে রইল অন্তর দিকে। অন্তু সাবধান করল, সামনে তাকিয়ে হাঁটুন, হুচটো খেয়ে যাবেন। বাড়ির গলির সামনেই, আর কয়েক পা এগোতে হবে। রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে থামল সামনে। ওরা দুজন হেঁটে গাড়িটা পার করে এগিয়ে যাওয়ার সময় কেউ ডাকল, শোনো। অন্তুর বুকটা ধুক করে ওঠে, প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাক ফেলে। এই কণ্ঠ চেনে অন্তু। ফিরে তাকায়। হুডির টুপি মাথায় পলাশের। মার্জিয়া জানতে চায়, কে এইটা অন্তু? চেনো তুমি? এইটা জয়ের বড় ভাই নাকি? অন্তু জবাব না দিয়ে ভাবির হাতখানা চেপে ধরল। পলাশ আশগড় আগিয়ে আসে, ঠোঁটে লেগে আছে স্থায়ী সেই হাসি। অন্তু শুধায়, ভালো আছেন? পলাশ হেসে উঠল, তোমাদের ওখানেই যাচ্ছিলাম। সেই কবে থানা থেকে আসলাম, এরপর আর খোঁজ নাই। অন্য সব লোকের এতদিনে বউ বাচ্চাসহ সব চলে যায়। তোমাদের সাথে কিছুই করলাম না তেমন। আগের সব ঋণিকারদের সাথে নাইনসাফি হয়ে যাবে। দেখা যাবে ওরা অভিযোগ তুলবে, ওদের সাথে যা হয়েছে তোমাদের সাথে কেন নয়। ঠিক বলিনি? হ্যাঁ, ঠিক বলেছেন। আসলেই আমাদের এত সুযোগ দিয়ে ঠিক করেননি। আমরাও ঋণী, ওরাও ঋণী। ওরা যদি এত কিছু হারায়, এত অত্যাচারিত হয়, আমরা কেন না? পলাশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো, একসাথে যাই। অন্তু ভাবিকে বলল, ভাবি আপনি চলে যান এটুকু, আমি আসছি খানিক বাদে। পলাশকে বলল, বাড়িতে গিয়েও আমার সঙ্গেই কথা বলবেন। চলুন আশেপাশেই কোথাও বসে কথা বলি। ভাবি আপনি বাড়িতে চলে যান, আমি আসছি। এটাই পলাশ আজগর। মুখোরা বদমেজাজি মার্জিয়া একদম নিয়ে গেছিল। ভয়াতুর চোখে অন্তুর দিকে চেয়েছিল। অন্তু চোখে আশ্বাস দিয়ে বলল, যান, কিচ্ছু হবে না আমার। এটুকু ভরসা রেখেছি নিজের উপর। আম্মাকে বলবেন ওষুধ কিনতে গেছি, আপনার অসুস্থ লাগছিল, আগে ফিরেছেন, আমি চলে আসব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। মার্জিয়া যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিল। পলাশ অন্তুকে বলল, আচ্ছা তোমার বাড়িতে আজ আপাতত গেলাম না, গাড়িতে ওঠো, অন্য কোথাও যাই। পায়ে হেঁটে যাই, চলুন, একটু হাঁটাও হবে। সন্ধ্যার রাস্তায় হাঁটতে খারাপ লাগবে না। পলাশ ভ্রূণ কুচিয়ে ঠোঁট দুটো একপাশে বাঁকিয়ে হাসছিল। অন্তুর ভেতরে ধুকপুক করছে। মস্তিষ্ক সেই আতঙ্ক ভুলতে পারেনি। পলাশ যে কফি শপে নিয়ে গেল, কফি শপ হিসেবে বেশ লাক্সারিয়াস। ভেতরের আলোকসজ্জা ডার্ক। পলাশকে দেখে ম্যানেজার দৌড়ে এসে সালাম দেয়। অন্তু বুঝল কফি শপটা পলাশের নিজস্ব। পলাশ গা ছেড়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। অন্তু চারপাশে তাকাচ্ছিল। লোকজন নেই। ভেতরের পরিবেশটা তৈরি করা হয়েছে আলো আধারের সংমিশ্রণে। টেবিলের ওপর 3টে গ্লাস, একটাতে টিস্যু রাখা, একটা পানির বোতল আর একটা কাঁচের ফুলদানি। ভয় পাচ্ছ? অন্তু উপর নিচ ঘাড় নাড়ল। পাচ্ছি। পলাশ হো হো করে হাসল। প্রয়োজন নেই, বসে পড়ো। পাবলিক প্লেসে দুষ্টুমি করার ক্লাস পেরিয়ে এসেছি বহুদিন আগে। ছোট বয়সেও সব করতাম, যাকে তোমরা ভদ্রলোকেরা বলো, ওই বখাটেপনা। পাবলিকের সামনে খেলি দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ। আমি হাই স্কুলের মাস্টার। অন্তু পলাশকে যতবার যতক্ষণ দেখেছে, ততক্ষণ পলাশের ঠোঁটে হাসি আর জলজলে চোখ দুটোয় ভয়ানক এক ইশারা খেলতে দেখেছে। পলাশ কফি আনতে বলল একটা ছেলেকে, আপনার টাকা 2 দিনের মধ্যে দিয়ে দেব। আপনি ছাড়াও আরও কিছু পাওনাদার আছে। জমি বিক্রি করতে হবে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেগুলো মীমাংসা হচ্ছে না বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আব্বুর ইন্তেকাল হলো। আমি আপনার কাছে 2 দিন সময় চাইছি। এবার আমি সময় নিচ্ছি। আপনার বাবা মারা গেছে? ইন্না লিল্লাহ। পলাশ দুঃখিত হবার নাটক করল। অন্তুর শরীরকে বেশ কিছুক্ষণ চোখে গিলে হাসি প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। তোমার শরীর থেকে আসছে বোধহয়। অন্তু তাকালো। আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। গরু মরলে শকুন খঞ্চ পায় কিভাবে? গরু মরার আগে সুগন্ধি মেখে মরে? মেয়েদের শরীরের নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার তুলনা বিশ্বের কোনো পারফিউমের সাথে হয় না। অন্তুর শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। জীবন তাকে কোন পর্যায়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তা এখনও বুঝে ওঠা যাচ্ছে না। পলাশ গা ছেড়ে দিয়ে আরাম করে বসে ঘাড় বেঁকিয়ে বলল, ভাবছি তোমার পাশে গিয়ে বসলে গন্ধটা আরও ভালো পাওয়া যাবে। তাছাড়া খালি খালি চেয়ার ফাঁকা রয়েছে তোমার পাশেরটা। অন্তুর দৃষ্টি টেবিলের দিকে ছিল। মুচকি হেসে ফেলল। শুধু ভাবছেন? এতটাও আশা করিনি আপনার কাছ থেকে। আপনার এতক্ষণে বসে পড়ার কথা ছিল। আপনার সাথে ব্যাপারটা মানায়। পলাশ ততক্ষণে উঠে দাঁড়িয়ে অন্তুর দিকে ঝুঁকে আসে। চোখের পলকে অন্তু টেবিলের ওপর থাকা কাঁচের ফুলদানিটা কাঠের চেয়ারে আঘাত করে। সঙ্গে সঙ্গে ফুলদানি ভেঙে 3 টুকরো।
হাতে থাকা টুকরোটা পলাশের গলায় উঁচু হয়ে থাকা স্বর্ণালীর উপরে ধরে। পলাশ চমকে গিয়ে ঝুঁকে পড়া থেকে সোজা হলে অন্তু উঠে দাঁড়ায়। ভাঙা কাঁচের চাপে পলাশের গলার চামড়ায় ছেদ পড়ে, কয়েক বিন্দু রক্ত বেরিয়ে আসে। ভুললে চলবে? সেদিন কোনো রকমে আপনার ডেরায় ছিলাম, আজ পাবলিক প্লেসে জবাই করে রেখে যাব একদম। তারপর মরার পর যা করার করবেন আমার। জয় বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত, মৃত্যুকে বোধহয় খুব একটা ভয় পায় না, কিন্তু আপনি মৃত্যুকে খুব ভয় পান। অন্তু কাচের টুকরো ছুঁড়ে দিয়ে ফেলে দিল। ফ্লোরে পড়ে খান খান হয়ে গেল। অন্তু বসে পড়ে চেয়ারে। ধীরে ধীরে দুকদম পেছায়, টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে গলার রক্তটুকু মুছে নেওয়ার সময় মুখ বিকৃত করে। আচমকা রেস্তোরাঁ কাঁপিয়ে তোলে পলাশের ফেটে পড়া অট্টহাসির শব্দ। বাচ্চাদের মতো হাতে তালি দিল পলাশ। মাইন্ড ব্লোয়িং। আবারও হাসে হা হা করে। চেয়ারে বসে পড়ে ধপ করে, দৃষ্টি স্থির অন্তুর ওপর। আমি ভাবছিলাম, আমি সত্যি খুব হয়রান ছিলাম। জয় কাত হলো কিসে তুমি জানো? মানুষ যেমন ঠোঁটের সিগারেট কেড়ে নেয়, ও সেভাবে মেয়ে ভাগাভাগি করেছে আমার সাথে। আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে, অথচ ও আমায় চেনে। কিন্তু তুমি সেদিন যেভাবে কাঁদছিলে, ছ্যাঃ, আর 5টা মেয়ের মতো লেগেছিল। মাগার এরপর একটা চমক, থুহ, সোজা জয়ের মুখে। আমি খুব ভেবেছি, আমার বউকেও বলেছি তোমার কথা। পলাশ চট করে থামল, কিছুক্ষণ চেয়ে রইল ধুম ধরে চুপচাপ। কিছু মনে পড়েছে যেন, এভাবে তুড়ি বাজালো। ওয়েট, আসছি, 1 মিনিট। হাই কমিশন ব্র্যান্ডের ব্যালেন্ডেড স্কচ উইস্কি মদের বোতল নিয়ে ফিরল। গলগল করে গ্লাসে ঢেলে তাতে চুমুক দেওয়ার আগে বলল, নেবে এক সিপ? অন্তু মাথা নাড়ল। চোখ বুজে পুরো 1 শট শেষ করে গ্লাস টেবিলে রেখে বলল, এবার কথায় এনার্জি আসবে। তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল। শেট, হতাশ আমি নিজের ভাবনায়। উঠে যেতে যেতে বলল, জয় যেমনই হোক, ওর রুচি ভালো এটা আমি জানতাম। বড় বংশের ছেলে তো, আজ প্রমাণ হলো আরেকবার। একটা ট্রে এনে বসলো আবার। তা থেকে 1 টুকরো আদা, কয়েকটা পুদিনা পাতা, সোডার কৌটা থেকে খানিকটা সোডা, 2 টুকরো লেবু, 2 চামচ চিনি দিয়ে তাতে হুইস্কি ঢাললো। 2 চুমুক খেয়ে বলল, বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স নিতাম তোমার ওপর। তোমাদেরকে 1 রাত পর ছেড়ে দেয়া যায় না, বুঝলে? রেখে দেওয়ার মতো তুমি। কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি। আসলেই বোঝা যায়, অনেক বেশি ভালোবাসেন আপনার স্ত্রীকে আপনি। তোমার কাছে ভালোবাসা মানে কি বুঝি না। অন্তুর দিকে কফি এগিয়ে দিয়ে বলল, আমার সমস্যা কি জানো? আমাকে ভয় পাওয়া লোকের তো অভাব নেই। সেসবের ভিড়ে ব্যতিক্রম হিসেবে আমার বিরুদ্ধে অস্ত্র ধরা কারোর সামনে খুব কাবু হয়ে যায়। দুনিয়ার খারাপ মানুষের আরেকটা স্বভাব আছে, এরা ভালো মানুষের উপর খুব সহজে পিছলা খায়। একে বলে বিপরীতে আকর্ষণ বোধ করা। পজিটিভ নেগেটিভ তারের মতো ব্যাপার আর কি, বুঝছো? গা দুলিয়ে হাসল পলাশ। সাধারণ দেখতে লোকটা, কোনো জাঁকজমকতা নেই। অভিজাত্য আছে, তবে তা প্রকাশের যেন তাগিদ নেই ভেতরে। হুডির টুপি নামানো, নকশালদের মতো অস্বাভাবিক লম্বা কাঠামো, জলজলে চোখের মাঝ দিয়ে খিলানের মতো নাক। হাসলে গা ছমছম করে ওঠে, অথচ সারাক্ষণ হাসে ঠোঁট দুটো। পলাশ জিজ্ঞেস করল, আর তো কথাই বলছো না? শুধু কি টাকার জন্য এখানে এনেছি তোমাকে? তুমি চাইলে এই মুহূর্তে টাকা সব মওকুফ করে উল্টো আমি তোমাকে টাকা দিতে পারি। অন্তু চুপচাপ বসে রইল। মাথাটা ফাঁকা লাগছে, উঠে যাওয়ার জন্য পা চলছে না। আচ্ছা, আর কি কি পর্যবেক্ষণ করেছো আমার? বলো শুনি। তোমার কথা শুনতে খারাপ লাগছে না। শ্যাহ, গলার কাছে জ্বলছে এই একটা কাজ করলে। অন্তু বলল, এখনও তেমন কিছুই জানা হয়নি। সাধারণ জ্ঞান দিয়ে বিচার করতে জানাশোনার দরকার পড়ে না, যা পর্যবেক্ষণ একদিনেই করেছি। পলাশ আবারও ঝুঁকে পড়ে অন্তুর কানে ফিসফিস করে বলল, তোমার পর্যবেক্ষণ আর আমার অভিজ্ঞতা, তোমার মানুষ খুন করার ইচ্ছে, বিদ্রোহ আর আমার পেশা। চলো, এই নিয়ে একটা সিনেমাটিক খেলা খেলা যাক। ম্যানেজার এসে পলাশের হাতে একটা ইনট্যাক্ট মদের বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। পলাশ হিপ ফ্লাস্কে মদ ঢেলে নিতে নিতে বলে, তোমার পেছনে আমার লোক পড়ে থাকবে, আমার আদেশেই থাকবে। ছেড়ে তো দিতে পারি না তোমাকে। বিন্দু জলের মতো বহু দূর গড়াবে তুমি, যা বুঝলাম। তুমি আজকের মতো শিউরে উঠে যতদিন বাঁচতে পারবে ততদিন খেলা তোমার, কিন্তু হারলে দামি মূল্য চেয়ে নেব আমি। আমি কোনো খেলা খেলছি না যদিও। আপনি আমার ভাইয়ের পাওনাদার। ভাই অপারগ টাকা পরিশোধ করতে, তাই তা আমার জিম্মায়। তবুও যদি ধরুন আমি জিতে যাই। পলাশ হুডির টুপি মাথায় তুলল। কি চাও? তখন চেয়ে নেব। পলাশ মাথা দুলিয়ে হাসে। সাবধানে থেকো, আসছি, খোদা হাফেজ। কপালে তর্জনীয় মধ্যমা আঙ্গুল ঠেকিয়ে সালাম জানানোর ভঙ্গিমায় ইশারা করে মদের বোতলটা হাতে ধরে বেরিয়ে যেতে যেতে বলল, রুবেল, ম্যাডামকে কফি না খাইয়ে যেতে দিস না। সোমবার বিকেল 4টে। ছাদের ওপর পাশের বাড়ির পুচকে ছেলের ঘুড়ি এসেছিল। তখন জয় কবুতরকে দানা খাওয়াচ্ছিল। ঘুড়িটা ছাদে পড়তেই ধরেছে। তা তো পুচকেটাকে ফেরত দেয়নি, লাটাইটা অবধি জোর করে কেড়ে নিয়ে সে এখন নিজে ঘুড়ি ওড়াচ্ছে। সাদা লুঙ্গিটা দুপাশ থেকে এনে 2 ঠ্যাঙের মাঝে আটকে রেখেছে। খালি গায়ে গলায় লাল টকটকে চওড়া গামছা ঝুলছে, কিন্তু লুঙ্গি গামছার সাথে পায়ে কালো চামড়ার বেল্টওয়ালা ফ্ল্যাট স্যান্ডেল। এটা এক অসঙ্গতি।
তার ওপর আবার চামড়ার স্যান্ডেলটার বেল্ট খোলা। দুর্দান্ত উড়ছে ঘুড়িটা। পুচকে দাঁড়িয়ে কাঁদছে। জয়ের ভয়ে জোরে কাঁদার উপায় নেই। জয় বলে দিয়েছে, কান্নার সাউন্ড কানে আসলে এখনই ধরে একদম দা দিয়ে কোপ মেরে শূন্যতে খতনা করে দেব। পুচকে এমন ভয়ানক রিস্ক নেয়নি। সে নিঃশব্দে ফোপাচ্ছে আর দেখছে নিজের ঘুড়িটা জয় কিভাবে হানাদার বাহিনীর মতো দখল করে ওড়াচ্ছে। জয় জিজ্ঞেস করল, তোর ঘুড়ির দাম কত রে? কাগজ কিনে বানাইছি, তুমি আমার ঘুড়ি দাও। তোতলু শালা, সেই কাগজ তো আর তোর রূপ দেখে দেয়নি দোকানদার যে ফটকা মারা সুরত্তর। কাগজের দামই কহে 6 টাকা। তোর বোন আছে? বিয়ে হয়ে গেছে। শিট, আমি মানুষ খারাপ হলেও লোক ভালো। ভাবলাম তোর বোনকে জ্বালানোর দামে তোর ঘুড়িটা ফিরিয়ে দেব। সেই বালিতে গুড়। মাইনসের এটোতে মিছেমিছিও মুখ রোচে না আমার। বিয়ে দিবি ভালো কথা, আর কদিন পরে দিলেই আজ ঘুড়িটা ফেরত পেয়ে যাইতি। আমার ঘুড়ি দাও। ওয়েট, ওই শালা তোতলু, তোরে আমি জিগাইছি তোর বোন আছে কিনা, তুই বিয়ে হয়ে গেছে কইলিকে? বিয়ের প্রস্তাব দিছি আমি, তুলে মারবো একা ছাড়। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল পুচকে। জয় ঠোঁট কামড়ে থাপ্পড় তুলে শাসালো, চুপ কর, এত বিশ্রীভাবে কেউ কাঁদে? হারুন ফাটার মতো গলা নিয়ে কাঁদিস কেন বল? যার কণ্ঠ ভালো না তার উচিত জীবনে না কাঁদা। নিচে থেকে কবিরের চেঁচানো শোনা যায়, ভাই নামেন, আইছি। তো কি নাচবো এক চোট? আইছিস দাঁড়া, পায়ে মরিচা ধরছে। ঘুড়ির সুতো লাটাইয়ে পেঁচিয়ে তা ছুঁড়ে দিয়ে বলল, তোতলু ধর তোর ঘুড়ি। আজ প্রথমবার শ্বশুরবাড়ি যাচ্ছি, তোর ওই বিশ্রী কান্নার অভিশাপ সাথে করে গেলে দেখা গেল গাড়ি উল্টে মরে পড়ে রইলাম। শ্বশুরবাড়ি তো যাওয়া হবেই না, জীবনে বাসর না করেই ম্যারিড ব্যাচেলার অবস্থায় মরা লাগবে। বাসর না করে মরা ঠিক না। কতকাল স্ট্রিট ফুড খাবো, এবার লিগালি ঘরের খাবার খেয়ে মরব। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আরও এইরকম নিত্য নতুন গল্প বা উপন্যাস পেতে তাকদির ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরের কোনো পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।